আসসালামু আলাইকুম। দেখতে দেখতে মেডিকেল ভর্তি পরীক্ষার একদম এন্ড গেমে আমরা চলে আসছি। যদি ধরে নেওয়া হয় যে 17 জানুয়ারি এক্সাম হবে বা জানুয়ারি মাসে এক্সাম হবে, তাহলে অ্যারাউন্ড আমাদের হাতে 60 দিন প্লাস মাইনাস টাইম একটা আছে। তো এই 60 দিনের আমি আজকে একটা ডিটেল মাস্টার প্ল্যান দিব, যেটা অনুযায়ী তুমি যদি পড়ো ইনশাল্লাহ একটা সিট হবে। কিন্তু এই 60 দিনের জন্য আমি তোমাকে একটা কথা শুরুতেই বলে দেই যে মিনিমাম নিজেকে, আমি আবারও বলতেছি, নিজেকে টেবিলের মধ্যে থেকে 10 ঘন্টা পড়তে হবে। আমি জীবনে যতজন মেডিকেলে চান্স পাওয়া মানুষ দেখছি, তারা 24 ঘন্টার মধ্যে খাওয়া, ঘুম, নামাজ এবং হালকা বিনোদন বাদে পুরো টাইমটাই পড়তো। সো এই টাইমটাতে 10 ঘন্টা হলো মিনিমাম, 10 ঘন্টা প্লাস। এই টাইমটাতে যত কোচিংয়ে কম যাবা, যত বাসার টিচার কম পড়বা, তত ভালো। কারণ মেডিকেলে এখন আর নতুন করে ক্লাস করার কিছু নাই, আমাদের জাস্ট এক্সিস্টিং বইগুলো যেগুলো আছে এগুলো ভালো মতো এখন শেষ করতে হবে, এবং যা ইনফরমেশন পড়ছি সেই ইনফরমেশনগুলো যাতে মেডিকেল এক্সাম হলের আগের দিন পর্যন্ত মাথায় খেয়াল থাকে, এইটা আমাদের টার্গেট হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে আগামী 60 ডের প্ল্যানটাকে, বা এটা তুমি ভিডিওটা 60 দিনে দেখো, 50 দিনে দেখো, যেই দিনই দেখো, তুমি জাস্ট তোমার সামনে যদি 40 দিন থাকে, এটাকে জাস্ট তুমি দুইটা ফেজে ভাগ করবা। ফেজ ওয়ান হলো আমাদের শেষ করার পার্ট। এই ফেজ ওয়ানে আমরা এখন কোনো কোচিংয়ে থাকলে আমি আবারও সাজেস্ট করবো কোচিংয়ে ক্লাস করার দরকার নাই, জাস্ট এক্সাম দিবা। তোমার টেবিল থেকে 10-12টা বই সরায় দাও, কিছু বই রাখো। হাসান স্যারের ফার্স্ট পার্ট, আজমল স্যারের সেকেন্ড পার্ট, ইসাক স্যারের 2টা বই, তো হাজারি স্যারের 2টা বই, এই কয়টা বই জাস্ট সামনে রাখো। এক্সট্রা করে যে কোনো এক সেট গাইড রাখতে পারো, আর অনুশীলনী প্রশ্নের জন্য একটা বই রাখবা। এর বাইরে কোনো বই যাতে তোমার টেবিলের আশপাশে কেউ না দেখে গেল। এবং এমন কোনো অ্যাক্টিভিটি, টিচার, প্ল্যাটফর্ম, ক্লাস কোনো কিছু রাখবা না যেটা তোমার টাইম কনজিউম করে। আই রিপিট, টাইম কনজিউমিং কোনো পার্ট রাখা যাবে না। আচ্ছা, তো এই ফেজ ওয়ানের প্রতিদিনের রুটিনটা আমি বলি। ডে ওয়ান, অর্থাৎ ডে ওয়ানের শুরুটাই আমার হবে, দিনের শুরুটা হবে, মর্নিংটা হবে আইডেন্টিফাই, অর্থাৎ আমার যে এই যে বইগুলো চুজ করলাম, এই বইগুলোর কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা। এটা 2টা সোর্স থেকে আইডেন্টিফাই করা যেতে পারে। 1, অনলাইনের কোনো দাগানো বই; 2, কোনো একটা ক্লাস দেখে; 3, কোনো একটা গাইড বই থেকে। তো তোমাকে আমি 2টা সোর্স বলি। দেখো, আমাদের যে মেডিকেল অ্যাডমিশন ক্লাস, তুমি জাস্ট ডেসক্রিপশন বক্সে যায় একটা ডেমো ক্লাস করো, ভিডিওটা পজ করে তুমি ক্লাসটার ডিউরেশনটা দেখো কতক্ষণ। আমাদের একটা চ্যাপ্টার পড়াইতে হার্ডলি 1.5 থেকে 2 ঘন্টা লাগছে, এবং আমরা এখানে মূলত যেটাতে ফোকাস করছি যে কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, এই পার্টগুলো এইভাবে মনে রাখতে হয়। সো এই কাজটা তুমি ওই ক্লাসটা দেখে 1.5 ঘন্টার ক্লাস 2x স্পিড দিয়ে গেলে কিন্তু 1 ঘন্টারও কম সময় হয়ে যাচ্ছে। জাস্ট ওটা দেখে নিজের বইটার মধ্যে মার্ক করে ফেলো, তোমার প্রথম পার্ট শেষ। অথবা তুমি আরেকটা সোর্স থেকে এটা করতে পারো, এই যে আমাদের মেডিকেল অ্যানালাইসিস বইগুলো, এগুলো এরিয়া মার্কিং করে লেখা, অর্থাৎ মেডিকেলের কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসছে ওই এরিয়াগুলো এই বইটাতে তোলা আছে। তো তুমি চাইলে এই বইটা থেকেও টোটালি পড়তে পারো, মূল বই বাদ দিতে বলবো না, বাট এই বইটা তোমার মূল ফোকাস থাকবে, দেন তুমি মূল বই পড়লা। সো এই বইগুলোও এখন অর্ডার দিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। গেল। আচ্ছা, এখন দেখো, দুপুর থেকে রাত পর্যন্ত, সকালে কিন্তু আমরা ক্লাস করছি এবং দাগাইছি, দুপুর থেকে রাত পর্যন্ত যা যা দাগাইছি, যা যা মার্ক করছি, অথবা আমাদের অ্যানালাইসিস মেগা বুক থেকে একটানা ঝাড়া মুখস্থ করা শুরু করব। চোখ কান বন্ধ করে হাফেজরা যেমন জোরে জোরে পড়তেই থাকে, আমিও জোরে জোরে পড়তেই থাকবো। এত জোরে পড়বো, পড়বো যাতে ব্রেনের মধ্যে ইনফরমেশন ঢুকতে বাধ্য হয়। গেল। এরপরে ঘুমানোর আগে, প্রতিদিন ঘুমানোর আগে তুমি একটা কাজ করবা, জাস্ট অনুশীলনী সলভ করবা। বাজারে অনুশীলনীর প্রশ্নগুলা নিয়ে বিভিন্ন বই আছে, তুমি যেই চ্যাপ্টারটা বা যেই চ্যাপ্টারগুলা পড়ছো ওই দিনের অনুশীলনীর প্রশ্নগুলা সলভ করে ফেলবা একটা বই থেকে। আমাদের বইতেও সবগুলো অনুশীলনীর প্রশ্ন দেওয়া আছে, অথবা তোমাদের কোচিং থেকেও বই দিছে, ওই জাস্ট অনুশীলনীর প্রশ্নগুলো দাগায় টাগায় ঘুম দিবা একটা। আরেকটা কাজ করতে পারো রাতের বেলা করে, এই যে অনলাইনে আমাদের কোর্সে এই যে 65টার বেশি এক্সাম আছে না, তো যেই চ্যাপ্টারটা পড়লা মনের শান্তির জন্য, যে একটা চ্যাপ্টার পড়া হয়েছে কিনা, আমার তো দরকার একটু কনফিডেন্স দরকার, এই জন্য অনলাইনে ওই চ্যাপ্টারটার উপর জাস্ট একটা এক্সাম দাও। কোর্সে ঢুকলে ওইটা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে এক্সাম আছে, তো জাস্ট ওই এক্সামটা দাও। এক্সামটা দিয়ে কি করবা, যে কি কি ভুল করলাম আমি দেখি, তো ভুলগুলা দেখবা, ভুলগুলা জানে ঘুম দিবা, শেষ। এটা হলো তোমার আগামী 1 মাসের রুটিনটা হবে এরকম। এর বাইরে প্রত্যেকটা সাবজেক্টে ডেট ফিক্স করে নাও, যে ফিজিক্স 10 দিন, তার মানে মোটামুটি ধরো 24টা চ্যাপ্টারে পার চ্যাপ্টার বহুত টানে কিন্তু পড়তে হবে। কেমিস্ট্রি 10 দিন, প্রতি চ্যাপ্টার প্রায় 1 দিন করে পাওয়া যাচ্ছে। বায়োলজি 10 দিন, দিনে 2টা করে চ্যাপ্টার পড়তে হবে। করতে পারো উদ্ভিদ বিজ্ঞান একটা, প্রাণী বিজ্ঞান একটা, তোমার উপর। আচ্ছা, এরপরে হলো যে মার্ক টাফ এরিয়াস, এইটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই যে আমরা প্রথম মাসটাতে পড়তেছি না, প্রথম মাসটাতে যা পড়বো
তার অ্যাটলিস্ট 60% মনে থাকতে পারে, 40% মনে থাকবে না, এবং এই 40% প্রত্যেকের আলাদা। কারো কোষের গঠন মনে থাকতেছে না, কারো ফিজিক্স মনে থাকতেছে না, কারো কেমিস্ট্রির সংকেত মনে থাকে না, প্রত্যেকের আলাদা। সো তোমার কোন পার্টগুলো টাফ লাগছে এগুলা তুমি পারলে একটা ইন্ডিকেশন, একটা অন্য কালি দিয়ে দাগাও, অথবা পাশে একটা স্টার দিয়ে দাও, অথবা পাশে একটা টি লিখে দাও, কোনো একটা দিয়ে মার্ক করো যেটা তোমার মনে থাকতেছে না, মনে রাখা কঠিন মনে হচ্ছে তোমার কাছে, নট আমি বলছি। আমার এক এক জিনিস মনে থাকতে পারে, তোমার অন্য জিনিস মনে থাকতে পারে। সো ওই এরিয়াগুলো মার্ক করে রাখবা, এবং অবশ্যই এই মাসে ভাই বই ফিক্স করে ফেলতে হবে। কোনো অ্যালব্যাল 14 ভরি বই পড়া যাবে না, সাবধান। এতদিন যা করছো তোমার উপর, এটা এখন দরকার হলে কোচিং এ সব গাইড বই সুন্দর মতো সাইড করে ফেলা দাও, দরকার নেই। টেবিলের পাশে থাক, টেবিলের উপর রাখার দরকার নেই, জাস্ট মূল বইয়ের উপর আসতে হবে আবার। এরপরে ফেজ 2 অর্থাৎ সেকেন্ড মাসটাতে আমরা কি করব? সেকেন্ড মাসটাতে আমাকে এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাদের শেষ করতে হবে হলো 15 দিনের মধ্যে। ভাই 15 দিন কেন? বাকি দিনগুলোতে আমি কি করবো আসতেছি। বাকি দিনগুলোতে এবং সেকেন্ড মাসটাতে পারলে প্রতিদিন এভরি সিঙ্গেল ডে একটা ভালো টাইম জুড়ে অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স আমরা জিকেই পড়াশোনা করব। জেনারেল নলেজ আর ইংলিশ লাস্ট মোমেন্টে আসে, জেনারেল নলেজ ইংলিশে টাইম দেওয়াটাই সবচেয়ে বেশি সমীচীন। সো প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা রাখবো, জিকেই পড়বো, এবং সেই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কি পড়বো? এই যে প্রথম মাসটাতে আমরা যে ক্লাস করে দাগা রাখছিলাম না, লাস্ট মাসে আসে তো কেউ ক্লাস করবো না। এই যে দাগায় রাখছিলাম জাস্ট ওই দাগানো লাইনগুলো, অনলি দাগানো পার্টগুলা ওই লাস্ট মাসটাতে পড়তেই থাকবো 15 দিনে একবার শেষ করলাম। তো এই প্রথম মাসে একবার বই শেষ হয়েছে, সেকেন্ড মাসে 15 দিনে আরেকবার বই শেষ হয়েছে। এরপর এই যে আমরা বিভিন্ন কোচিং সেন্টারে ফাইনাল মডেল টেস্ট দিব, তাই না? এই ফাইনাল মডেল টেস্টগুলো দিব, এবং ওগুলাতে কত মার্ক পাইছি ডাজন্ট ম্যাটার। আবারও বলতেছি, মার্ক দিয়ে কিচ্ছু হবে না। কি কি ভুল করছি ওই লাইনগুলো বইয়ের মধ্যে যে আবার মার্ক করে ফেলা, এবং ওই লাইনগুলো পড়া, ওই তথ্যগুলো আবার মুখস্থ করা, এবং নিজের ভুলগুলা রিভিশন দেওয়া, ঠিক আছে? এবং অবশ্যই লাস্ট মান্থের দিকে যায় ফাইনাল মডেল টেস্টে অংশগ্রহণ করবা। প্রতিটা ফাইনাল মডেল টেস্ট ভালো মতো পড়ে টরে দিবা, এবং ওই ফাইনাল মডেল টেস্টের সাথে সাথেই তোমার ব্যাক এন্ডে তোমার সেকেন্ড রানের রিভিশনটা চলবে। এবং তখন তুমি নোটিস করবা যে এই যে 60% প্রথমবার হয়েছিল, এইবার সেকেন্ড রানে আসে আরো 30% ইনফরমেশন মাথার মধ্যে ঢুকে গেছে। এটাই হবে তোমার জন্য সবচেয়ে মজার এবং ভালো লাগার বিষয়, যে অ্যারাউন্ড 90% ইনফরমেশন তোমার মাথায় ঢুকে গেছে। এই 2 মাসের জন্য কিছু সাবধানতা। এই 2 মাসে কোনো টিচার, ক্লাস, প্রাইভেট, ফোন, সোশ্যাল মিডিয়া, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ঘোরাঘুরি, ফ্যামিলি ইস্যুস, ফ্যামিলি অকেশনস, নিজের এক্সট্রা কারিকুলার্স, কোনো জায়গায় কোনো টাইম ওয়েস্ট করা যাবে না। যারা মেডিকেলে চান্স পায়, মেডিকেলে চান্স পাইতে আমার মতে সবচেয়ে বেশি অধ্যবসায় লাগে। বুয়েটেও মাথা দিয়ে চান্স পাওয়া যায়, ঢাবিতেও মাথা দিয়ে চান্স পাওয়া যায়, মেডিকেলে শুধু মাথা থাকলে হয় না, ওটার সাথে এক্সট্রা করে প্রচুর পড়ার লাগে। সো এই লাস্ট 2 মাসে সময় নষ্ট করেও না, কোনো ক্লাস করার দরকার নেই। কোনো টিচার যদি বলে আমি আমার কোর্সে এই দিয়ে দিব, স্যার ধন্যবাদ, ঘুরে উল্টা আমার বই থেকেই কোশ্চেন আসবে, আমি পড়ি বাসায়। দ্বিতীয়, মনে রাখবা পড়া ভুলে যাওয়া মেডিকেলের জন্য খারাপ কিচ্ছু না। ডাক্তাররাও ইনফরমেশন ভুলে যায়, আবার পড়ে, ডাক্তাররা মরার একদিন পর্যন্ত পড়ে। সো তুমি ওই টার্গেটেই যাচ্ছ। যখন একটা ইনফরমেশন পড়বা ভুলে যাইতেই পারো, কোনটা খারাপ রিভাইজ না করা। এখন ধরো একজন ডাক্তার অনেক বছর আগে একটা কোনো বডি পার্ট নিয়ে পড়াশোনা করছে, উনি আজকে নতুন করে এই রোগটা সম্বন্ধে একজন রুগী পাইছে, উনি যদি এটা নিয়ে স্টাডি করে উনাকে কেউ কোনো দোষ দিবে না। এবং উনি যদি স্টাডি না করে আরে মুই কোনো ডাক্তার, তাহলে কিন্তু রুগীর ক্ষতি হয়ে যাবে। ঠিক তেমনি তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি ভুলে যাইতেই পারো, একজন মানুষ মানে ভুলতেই পারে, ভুলে যাইতেই পারে, বাট তোমাকে প্রতিবার রিভাইসের উপর রাখতে হবে। যখনই পড়া ভুলবা, ধরো একটা ইনফরমেশন খেয়াল হচ্ছে না, সাথে সাথে বইটা ওপেন করো, বাইরে গেছো খেয়াল হচ্ছে না, সাথে সাথে ফোনের মধ্যে দেখলা। এই যে সাথে সাথে দেখাটা, সাথে সাথে ইনফরমেশনটা রিভাইভ করাটা, এটা ব্রেনের মধ্যে নতুন নতুন সিনাপসিস, নতুন নতুন মেমোরি তৈরি করতে অনেক হেল্প করে। এরপরে চান্স মিস হয় এক্সামের আগেই, এটা আমি বলি ভাই, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রিয়েলাইজেশনটা খুব জরুরি। মানুষজন এক্সাম হলে যাওয়ার আগেই একটা বড় অংশ, অ্যাটলিস্ট আমি বলবো 50% মেডিকেল এক্সামিনে চান্স মিস করে ফেলে এক্সামে বসার আগেও। কিভাবে? মেন্টালি। ও মেন্টালি এমন একটা ভাঙ্গে যে কোচিংয়ের নাম্বার, আশপাশ, টিচারের ক্লাস, বড় বই মনে থাকতেছে না, ভয় লাগতেছে, সেন্টারের সামনে হাজার হাজার মানুষ, বাপ মায়ের চাপ, এই ইস্যু ওই ইস্যু করে ও অলরেডি ধরেই নেয় যে আমার চান্স হবে না, আমার কি হবে, আমার কি হবে, কি হবে, কি হবে। এমন একটা ট্রমাটাইজড থাকে যে পরীক্ষার হলে নিজের যে যতটুকু পারার কথা ওইটাও পারে না। অনেক স্টুডেন্টকে চিনি, সে এই পুরা 2 মাস ধরে মেন্টালি রেডি হও যে যা আছে ভাগ্যে, আমি আমার বেস্ট এফোর্টটা দিব, উনি যদি চাহেন তাহলে আমার হবেই। এই পরিমাণে এফোর্টটা দাও। কনফিডেন্স বাড়ানোর একমাত্র উপায় হলো এফোর্ট দেওয়া, এবং
আরো ভালো উপায় হলো এক্সামে ভালো মার্ক তোলা। সো যে কয়টা এক্সাম দিবা কোচিং সেন্টারে, দরকার হলে কোচিং সেন্টারে এক্সাম দাও, দরকার নাই বয়া বয়া বাসার মধ্যে অনলাইনে এক্সাম দাও, কিন্তু কোচিং সেন্টারে যখনই যাবা মেক শিওর নাম্বারটা ভালো আসে, তাহলে দেখবা মেন্টালি স্ট্রেংথটা পাচ্ছ, ঠিক আছে? এবং মেন্টালি প্রিপেয়ার্ড হবা যে যা আছে ভাগ্যে, এক্সাম হল প্রেশারটার জন্য প্রিপেয়ার্ড হও, স্বপ্নটার জন্য প্রিপেয়ার্ড হও। মাথাকে যত বুঝাবা তুই স্ট্রং, ও তত স্ট্রং হওয়ার চেষ্টা করবে। মাথাকে যত বুঝাবা যে মামা শেষ, মামা শেষ। এরপরে ইগনোর দ্য মার্কস। এখন যদি আমি আবারও বললাম, প্রথমে বললাম যে এক্সামে ভালো মার্ক তুলতে, আবার বলছি ইগনোর দ্য মার্কস। মানে কি, এই পুরা টাইম জুড়ে কিছু এক্সাম খারাপ হবেই, কিছু চ্যাপ্টারে নাম্বার কম পাবাই, কিছু মডেল টেস্টের পজিশন পিছাবে, অনলাইনেও কিছু জায়গায় দেখবা পারা জিনিস ভুল করছো, কোনো সমস্যা নাই। এই মার্ক তোমাকে কোনো কাজে দিবে না। এখান থেকে আমরা আবারও বলতেছি, পুরা টাইম জুড়ে আমার যে মিস্টেকগুলো আমি করতেছি, যে কেন আমার যকৃতের পর্দাটা আমি ভুল করলাম, কেন হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রস্থ আমার মনে নাই, কেন আমার লোহিত রক্তকণিকার আয়ু খেয়াল নাই, এই যে কেন খেয়াল নাই, এই জায়গাটাতে বেশি ফোকাস করো, লেট অ্যালোন কেন ভুল করছি। এরপরে বেস্ট অফ লাক, নামাজ পড়ো। আমি আমার অ্যাডমিশন এক্সামের প্রত্যেকটা এক্সাম দেওয়ার আগে এখন পর্যন্ত স্টিল নাও ভার্সিটি লেভেলে যে কোনো এক্সাম অ্যাটেন্ড করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে বের হই। এখন অনেকে বলতে পারে ভাই এক্সামের আগে আগে নামাজ পড়তে বলছেন, অন্য সময় পড়তে বলেন না। আসলে বাঙালি বা আমরা মানুষ হিসেবে এরকম, বিপদে পড়লে আল্লাহর কাছে যাই, এবং আল্লাহ উনিও এরকমই মহানুভব যে তুমি বিপদে পড়ে গেলেও উনি তোমাকে আগের ভুল ক্ষমা করে একটা রহমত দেয়। সেই 2টা মাস তুমি পারলে যে কয় রাকাত পারো নামাজ কালাম পড়ো, তাহলে দেখবা মনের মধ্যে একটা আলাদা সাহস, আলাদা একটা ফোর্স আসতেছে, যে তুমি ব্যাকআপ অন্য কারো কাছ থেকে পাচ্ছ না, তুমি ব্যাকআপ পাচ্ছ ডিরেক্টলি ফ্রম হিম, এবং এইটা তোমাকে আলাদা একটা কনফিডেন্স দিবে। সবশেষে উনি যদি না চাহেন, ইউ ক্যান বি দ্য বেস্ট স্টুডেন্ট অফ রেটিনা। রেটিনার গোটা বাংলাদেশের ফার্স্ট হইতে পারো, উন্মেষের ফার্স্ট হইতে পারো, মেডিকোর ফার্স্ট হইতে পারো, বাট তোমার কোন একটা মেডিকেলে ওয়েটিংয়েও তুমি আসবে না যদি উনি না চান। উনার উপর বিশ্বাস রাখে নিজের বেস্ট এফোর্টটা দিবা, এবং আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই চেক আউট করবা, কারণ আমরা এই লাস্ট মোমেন্টে টু দি পয়েন্ট প্রিপারেশনের জন্যই নিজেদের প্রোডাক্টগুলো রেডি করি। ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।